বৌদি, আজকে তো তোমার প্রথম রান্নার দিন, তুমি এসব কি রান্না করেছো? আমার একদম খেতে ভালো লাগছে না। মা তোমাকে আমার জন্য স্পেশালি মোমো বানাতে বলেনি? কই না তো, মা আমাকে কিছুই বলেনি। কেন, কি হয়েছে? আমি তো সবার জন্য বিরিয়ানি, পোলাও, চিকেন কষা, মটন চাপ বানিয়েছি। সবাই তো এরকম খাবার দাবার খুব পছন্দ করে। মোমো খাওয়ার থেকে বিরিয়ানি পোলাও খাওয়া অনেক ভালো। শোনো, আমার মোমো নিয়ে একদম বাজে কথা বলবে না। মোমো খাওয়া বিরিয়ানি পোলাওয়ের থেকে অনেক ভালো। তুমি কখনো মোমো খাওনি তো, তাই মোমোর ব্যাপারে কিছু জানো না। দেখ, আজকে আমি বাড়িতে খাবোই না। এই বলে শ্রেষ্ঠা টেবিল ছেড়ে উঠে চলে যায়। কিন্তু যা দেখে শালিনীর খুবই খারাপ লাগে। তাই বিকালে চা করার সময় শ্রেষ্ঠার জন্য শালিনী বেশ কিছুটা মোমো বানিয়ে রাখে। এই নাও, তুমি দুপুরবেলা মোমো না পেয়ে কিছু খাওনি বলে বিকেলবেলা তোমার জন্য আমি প্যান ফ্রাইড মোমো বানিয়েছি। আমি যদি আগে জানতাম তোমার মোমো খেতে ভালো লাগে, তাহলে আমি তোমার জন্য অবশ্যই মোমো বানিয়ে রাখতাম। এই শুনে শ্রেষ্ঠা খুবই খুশি হয় আর সে তাড়াতাড়ি সব মোমোগুলো খেয়ে ফেলে। তুমি তো খুব ভালো মোমো বানাতে পারো বৌদি। আমি আগে জানলে নিজেই তোমাকে বলতাম। আজ থেকে তুমি আমার জন্য প্রত্যেক দিন মোমো বানাবে। আমার মোমো খেতে ভীষণ ভালো লাগে। মোমো পেলেই আমি সবকিছু ভুলে যাই। শ্রেষ্ঠার কথা শুনে শালিনীর খুবই ভালো লাগে। তাই ননদের মন জয় করার জন্য শালিনী এবার প্রত্যেক দিন শ্রেষ্ঠাকে মোমো বানিয়ে খাওয়াতে শুরু করে। কিন্তু শ্রেষ্ঠা এখন ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারেও মোমো খেতে চায়। আর প্রত্যেক দিন বাড়িতে অনেক পরিমাণে মোমো বানানোর ফলে বাড়িতে অনেক বেশি করে ময়দা শেষ হতে থাকে। যা দেখে শালিনীর শাশুড়ি মা অরুণিমা দেবী বলে, বৌমা, তুমি কি এত রান্না করছো যে এত বেশি ময়দা শেষ হয়ে যাচ্ছে? কালকেই তো ময়দা আনতে দিয়েছিলাম, আজকে দেখছি সব ময়দা শেষ। এরকম করলে চলবে কিভাবে? মা, আমি তো প্রত্যেক দিন শ্রেষ্ঠার জন্য মোমো বানাচ্ছি, তাই বেশি করে ময়দা শেষ হচ্ছে। বিয়ের পরের দিনে জানতে পারলাম শ্রেষ্ঠা নাকি মোমো ছাড়া কিছুই খায় না, তাই আমি নিজেই এখন শ্রেষ্ঠার জন্য মোমো বানিয়ে দিই। ও, এই ব্যাপার। এতদিন বাইরে মোমো খেয়ে হয়নি, এখন বাড়িতেও মোমো খাওয়া শুরু করেছে। তুমি শ্রেষ্ঠাকে একদম মোমো বানিয়ে দেবে না। মোমো খেয়ে ওর শরীরটা খারাপ করবে। শ্রেষ্ঠা শুধু বাড়িতেই নয়, ও বাইরেও মোমো খেয়ে বেড়ায়। এভাবে অরুণিমা দেবী তার বৌমাকে বাড়িতে মোমো বানাতে বারণ করে দেয়। তাই শালিনী সেদিন শ্রেষ্ঠার জন্য মোমো বানায় না। কিন্তু শ্রেষ্ঠা বাড়িতে এসে মোমো দেখতে না পেয়ে ভীষণই রেগে যায়। মা আজকে আমাকে মোমো বানাতে বারণ করেছে। তুমি নাকি বাড়িতে মোমো খেয়ে বাইরে গিয়েও মোমো খাও। অতিরিক্ত মোমো খাওয়া স্বাস্থ্যের পক্ষে ঠিক নয়। বেশি ময়দা খেলে তোমার শরীর খারাপ হতে পারে। তোমাকে আমি জ্ঞান দিতে বলেছি? আমার কিসে ভালো হয় আর কিসে খারাপ হয় আমি সেটা খুব ভালো করেই জানি। আমার জন্য কাউকে কিছু বানাতে হবে না, আমি বাইরে থেকে মোমো খেয়ে নেব। এই বলে শ্রেষ্ঠা রাগ করে সেখান থেকে চলে যায়। এভাবেই কয়েকটা দিন কাটে। একদিন শ্রেষ্ঠা বাড়িতে তার বান্ধবীদের নিয়ে এসে মোমো পার্টি করে। আর সেই মোমো পার্টি করার সময় সারা বাড়ির অবস্থা খুবই খারাপ হয়ে ওঠে। যেখানে সেখানে মোমোর সস অর্ধেক খাওয়া মোমো ছিটানো অবস্থায় পড়ে থাকে। শ্রেষ্ঠাদের বাড়িটা ছিল 4 তলা, আর সেই 4 তলা বাড়ির প্রত্যেকটা জায়গাতে মোমো পড়ে থাকতে দেখে শালিনী খুবই রেগে যায়। শ্রেষ্ঠা, তুমি তোমার বন্ধুদের নিয়ে নিজের ঘরে পার্টি করছিলে, তাই তো? তাহলে পুরো বাড়ি জুড়ে মোমো এলো কোথা থেকে? মনে হচ্ছে কেউ যেন ইচ্ছা করে পুরো বাড়িতে মোমো ছিটিয়ে এসেছে। তুমি সবসময় আমাকে দোষ দিতে পারলে বাঁচো বলো? বাড়িতে আমার অতগুলো বন্ধু এসেছিল, পার্টি করার সময় ঘর বাড়ি নোংরা হবে, এটাই তো স্বাভাবিক। আমি কেন ইচ্ছে করে মোমো ছড়াতে যাব? এখন এই পুরো বাড়িঘর কে পরিষ্কার করবে? আমাকে একটু ঘর পরিষ্কার করতে সাহায্য করো। এই গোটা বাড়ি আমি একা হাতে পরিষ্কার করতে পারবো না। আমি তোমাকে কিভাবে সাহায্য করব? আমার টিউশন আছে, আমাকে এখনই ক্লাসে যেতে হবে। তাছাড়া ঘর বাড়ি পরিষ্কার করা তোমার কাজের মধ্যে পড়ে, তুমি একাই করে নিতে পারবে। এই বলে শ্রেষ্ঠা সেখান থেকে চলে যায়। কিন্তু শালিনী বড্ড বেশি বিরক্ত হয়ে ওঠে। আসলে শ্রেষ্ঠা ইচ্ছা করে বাড়িতে মোমো পার্টির নাম করে সারা ঘর বাড়ি নোংরা করে রেখে দেয়, যাতে শালিনীকে কষ্ট করে পুরো বাড়িঘর পরিষ্কার করতে হয়। দেখ কেমন লাগে, আমি কত আশা করেছিলাম বাড়িতে নতুন বৌদি এসেছে, এবার প্রত্যেক দিন মোমো খাবো। কিন্তু তুমি আর আমার জন্য মোমো বানাও না, তাই জন্যই তো আমার তরফ থেকে এটা ছোট্ট একটা শাস্তি। কিন্তু তখনই সেখানে শ্রেষ্ঠার বাবা দীপক বাবু চলে আসে। আর দীপক বাবু শালিনীকে ঘর বাড়ি পরিষ্কার করতে দেখে ভীষণই রেগে যায়। তুই ইচ্ছা করেই সারা বাড়িতে মোমো ছড়িয়েছিস, তাই না? যে মেয়ে সামান্য একটা মোমো মাটিতে ফেলে না, সে নিজের ইচ্ছে এই কাজ করেছে, সেটার বুঝতে বাকি নেই। শোন, আজকে থেকে তোর হাত খরচা বন্ধ। আমার পয়সা এত সস্তা নয় যে তুই নিজের ইচ্ছা মতো নষ্ট করে বেড়াবি, বুঝেছিস? বাবার কথা শুনে শ্রেষ্ঠা খুবই বিপদে পড়ে।
এবার আমি কলেজে গিয়ে কিভাবে মোমো খাবো? বাবা তো আমার হাত খরচা একেবারে বন্ধ করে দিল। বৌদিকে জব্দ করতে গিয়ে আমি তো নিজেই জব্দ হয়ে গেলাম। পরের দিন শ্রেষ্ঠা মন খারাপ করে কলেজে যায়, কিন্তু কলেজে গিয়ে শ্রেষ্ঠা বেশিরভাগ সময় ক্যান্টিনেই সময় কাটায়। সে প্রত্যেক দিন অন্তত 2000 টাকা ব্যয় করে মোমো খেয়ে থাকতো। আর যা দেখে শ্রেষ্ঠার কলেজেরই এক বন্ধু রাহুল মনে করে শ্রেষ্ঠা খুবই বড়লোক পরিবারের মেয়ে, তাই রাহুল মনে মনে শ্রেষ্ঠাকে ফাঁসানোর চেষ্টা করে। দূর, পড়াশোনা করে লাভ নেই, ভালো একটা বড়লোকের মেয়ে দেখে বিয়ে করতে পারলে বেঁচে যায়। মেয়েটাকে দেখে তো মনে হচ্ছে বেশ বড়লোকের মেয়ে, ওকে বরং মোমোর বাঁধে ফেলে বিয়ে করতে পারলে অনেক বেশি টাকা যৌতুক নিয়ে বিজনেস করতে পারবো। এই ভেবে রাহুল সেদিন শ্রেষ্ঠার সঙ্গে আলাপ করতে আসে, কিন্তু শ্রেষ্ঠার কাছে সেদিন টাকা না থাকায় শ্রেষ্ঠা ক্যান্টিনে চুপচাপ বসে থাকে। এমন সময় রাহুল 2 প্লেট মোমো কিনে নিয়ে এসে শ্রেষ্ঠার সামনে রেখে দেয়। তোমাকে আমি রোজ দেখি তুমি ক্যান্টিনে বসে মোমো খাও, এই দেখো আজকে আমি তোমার জন্য 2 প্লেট মোমো এনেছি। তুমি যদি 2 মিনিটের মধ্যে 2 প্লেট মোমো শেষ করে দিতে পারো তাহলে আমি তোমাকে আরো 2 প্লেট মোমো এনে দেবো। রাহুলের কথা শুনে শ্রেষ্ঠার খুবই ভালো লাগে, তাই সে 2 মিনিটের মধ্যেই মোমোর প্লেট শেষ করে দেয়। যা দেখে রাহুল আবার শ্রেষ্ঠার জন্য 2 প্লেট মোমো অর্ডার করে। এভাবে প্রত্যেক দিন মোমো খাইয়ে খাইয়ে রাহুল একেবারে শ্রেষ্ঠাকে পটিয়ে ফেলে। এভাবে আরো কিছুদিন কাটে, আর রাহুল শ্রেষ্ঠাকে মোমো খাওয়াতেই থাকে। আমাকে 5 প্লেট প্যান ফ্রাইড মোমো, 5 প্লেট দার্জিলিং মোমো, 5 প্লেট সেজওয়ান মোমো আর 5 প্লেট চিকেন মোমো এনে দাও তাড়াতাড়ি, সকাল থেকে কিছুই খাইনি, আমার খুব খিদে পেয়েছে। এই শুনে রাহুল তাড়াতাড়ি শ্রেষ্ঠাকে মোমো এনে খাওয়ায়, কিন্তু সেদিন সকালে শ্রেষ্ঠা বাড়ি থেকে বেরোনোর সময় কোনো খাবার খেয়ে আসে না। তাই তার মা অরুণিমা দেবী শ্রেষ্ঠাকে নিয়ে চিন্তা করতে থাকে। বৌমা, আমার শ্রেষ্ঠার জন্য খুবই চিন্তা হচ্ছে। শ্রেষ্ঠা সকালবেলা কিছু খেয়ে বেরোয়নি, তুমি শ্রেষ্ঠার জন্য কিছু খাবার প্যাক করে ওকে কলেজে গিয়ে দিয়ে এসো। তোমার শ্বশুর মশাই শ্রেষ্ঠার উপর ভীষণ রেগে আছেন। আপনি চিন্তা করছেন কেন মা? আমি আছি তো, আমি শ্রেষ্ঠাকে ঠিক খাবার পৌঁছে দিয়ে আসবো। আপনি শুধু আমাকে বলে দিন শ্রেষ্ঠার কলেজটা কোথায়। অরুণিমা দেবী শালিনীকে শ্রেষ্ঠার কলেজের ঠিকানা দিয়ে দিলে শালিনী খাবার নিয়ে সেখানে পৌঁছায়। কলেজে পৌঁছে শ্রেষ্ঠার বন্ধুদের কাছ থেকে সে জানতে পারে শ্রেষ্ঠা ক্যান্টিনে বসে আছে। তাই তখনই শালিনী ক্যান্টিনে গিয়ে দেখে শ্রেষ্ঠা অনেকগুলো প্লেটে মোমো নিয়ে বসে বসে খেতে খেতে একটা ছেলের সঙ্গে গল্প করছে, যা দেখে শালিনী খুবই অবাক হয়। মা আমাকে তোমার জন্য খাবার দিতে পাঠালেন, কিন্তু তুমি তো দেখছি দিব্যি এখানে বসে মোমো খাচ্ছ। বাবা তো তোমার পকেট মানি বন্ধ করে দিয়েছেন, তাহলে তুমি মোমো কেনার টাকা কোথায় পাচ্ছ? শালিনীর কথা শুনে শ্রেষ্ঠা একেবারে রাগে দপ করে জ্বলে ওঠে। সেই কৈফিয়তটা আমি তোমাকে দিতে যাব কেন? তোমাকে এখানে আসতে কে বলেছে? নাটক করে আমার জন্য খাবার আনতে হবে না, তুমি বাড়ি চলে যাও। এখানে দাঁড়িয়ে আমার মান সম্মান নষ্ট করো না, ঠিক আছে? ও, বুঝতে পেরেছি, এই ছেলেটা তোমাকে মোমো কিনে দিয়েছে তাই না? তোমাকে অনেকবার বারণ করেছি, এত বেশি মোমো খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। আমি তোমার জন্য বাড়ি থেকে রুটি আর আলু ভাজা এনেছি, খেয়ে নাও। শালিনীর কথা শুনে শ্রেষ্ঠা খুবই রেগে যায়, কিন্তু সে মুখে কিছু না বলে বৌদির হাত ধরে টেনে কলেজের বাইরে নিয়ে আসে। শুধুমাত্র লোকজন দেখছে বলে আমি তোমাকে কিছু বলতে পারলাম না, তুমি এখান থেকে চলে যাও। আর 1 মিনিটও যদি তুমি আমার সামনে দাঁড়িয়ে থাকো তাহলে কিন্তু ভালো হবে না বলে দিলাম। আর তোমার এই রুটি আর আলু ভাজা তুমিই গেলো। এই বলে শ্রেষ্ঠা সেখান থেকে চলে যায়। আর শ্রেষ্ঠার এরকম ব্যবহারে শালিনীর খুবই খারাপ লাগে, তাই সে মন খারাপ করে বাড়িতে ফিরে আসে। কিন্তু বাড়িতে এসে শালিনী তার শ্বশুর মশাই কিংবা শাশুড়ি মাকে কিছুই জানায় না। অন্যদিকে রাহুল যখন শ্রেষ্ঠার কাছে শালিনীর ব্যাপারে জানতে চায় তখন, আর বলো না, আমার বৌদিটা ঢং করে রুটি আর আলু ভাজা এনেছে। বৌদি খুব ভালোভাবেই জানে আমি মোমো খেতে ভালোবাসি। বৌদি আমার জন্য মোমো আনতে পারতো, কিন্তু বৌদি সেটা না করে রুটি এনেছে। এভাবেই শ্রেষ্ঠা নিজের বৌদির নামে দুর্নাম করতে থাকে, আর রাহুল সেটা চুপচাপ শুনতে থাকে। শ্রেষ্ঠার সব কথা শোনার পর রাহুল মনে মনে কিছু ভাবনা চিন্তা করে শ্রেষ্ঠাকে বলে, আমাদের সম্পর্কের তো অনেকদিন হয়ে গেল, এবার তোমার বাবাকে আমাদের সম্পর্কের কথাটা একবার বলে দেখো না। আমি তোমাকে খুব তাড়াতাড়ি বিয়ে করতে চাই, তোমার বাবা আশা করছি আমাদের সম্পর্কটা মেনেও নেবেন। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আমিও তোমাকে বিয়ে করতে চাই। যে আমাকে বিয়ের আগে প্রত্যেকদিন এত প্লেট মোমো খাওয়াতে পারি, বিয়ের পরে সে আমাকে আরো কত প্লেট মোমো খাওয়াবে তার কোনো ঠিক নেই। এভাবেই কিছুক্ষণ পর শ্রেষ্ঠা বাড়িতে ফিরে রাহুলকে বিয়ে করার কথা জানায়, কিন্তু রাহুল যেহেতু কোনো কাজকর্ম করতো না, তাই শ্রেষ্ঠার বিয়েতে কেউ সম্মতি দেয় না। এভাবে আরো 2-1 দিন কাটে। আর একদিন শালিনী বাজার থেকে ফেরার পথে দেখে কয়েকটা পুলিশ রাহুলকে নিজেদের গাড়িতে তুলছে, যা দেখে শালিনী তখনই বাড়িতে ফিরে শ্রেষ্ঠাকে ব্যাপারটা জানায়।
কারণ শ্রেষ্ঠা সত্যি রাহুলকে পছন্দ করত। এটা কখনোই হতে পারে না। রাহুল কত ভালো তুমি জানো? রাহুল কোনোদিনও খারাপ কাজ করতেই পারে না। যে ছেলেটা আমাকে রোজ এত প্লেট মোমো খাওয়ায় সে কখনো খারাপ হতে পারে না বৌদি। কেউ তোমাকে মোমো খাওয়ায় বলে সে ভালো মানুষ সেটা তুমি কিভাবে জানলে? আমার সঙ্গে পুলিশ স্টেশনে চলো, দেখি তোমার রাহুল কত ভালো মানুষ। এই বলে শালিনী শ্রেষ্ঠাকে নিয়ে পুলিশ স্টেশনে পৌঁছায়। কিন্তু পুলিশ অফিসারের সঙ্গে কথা বলার পর শ্রেষ্ঠা এবং শালিনী জানতে পারি এই ছেলেটা একজন বড় বিজনেসম্যানের মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাদের কাছ থেকে অনেক টাকা যৌতুক আদায় করে আমাদের শহরে এসে গাড্ডা খাতে গেছিল। আজকে খবর পেয়ে ওকে আমরা অ্যারেস্ট করেছি। কিন্তু অফিসার, রাহুল তো আমার সঙ্গে কলেজে পড়তো। ও এরকম ক্রিমিনাল হতেই পারে না। রাহুল তো আমাকে বিয়েও করবে বলেছিল। শ্রেষ্ঠার মুখে এরকম কথা শুনে ইন্সপেক্টর জানায় রাহুল কলেজে পড়তো না। রাহুল শুধু কলেজে গিয়ে বড়লোক মেয়েদের টার্গেট করার চেষ্টা করত। এভাবে রাহুলের ব্যাপারে সমস্ত কিছু জানার পর শ্রেষ্ঠা নিজের ভুল বুঝতে পারি। তাই সেদিনের পর থেকে শ্রেষ্ঠা যেমন রাহুলকে ভুলে যায়, তেমনি সে মোমো খাওয়া সম্পূর্ণভাবে ত্যাগ করে। জিনিয়া সকাল সকাল উঠে স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়, কিন্তু সেই সময় বৃষ্টি শুরু হওয়ায় তার স্কুলে যেতে ভীষণ পরিমাণে অসুবিধা হয়। কারণ তার কাছে বৃষ্টি আটকানোর জন্য রেনকোট ছিল না। আর আগের দিনের বৃষ্টিতে সে স্কুলে ভুল করে ছাতা রেখে চলে আসে। এর ফলে তাকে বৃষ্টিতে ভিজে ভিজে স্কুলে যেতে হয়। তাকে এরকম ভাবে বৃষ্টিতে ভিজে স্কুলে আসতে দেখে তার বন্ধু বান্ধবরা তাকে নিয়ে ব্যঙ্গ করতে থাকে। তাদের স্কুলের একটি বদমাইশ ছাত্র রনি সবসময় জিনির সঙ্গে বাজে ব্যবহার করত। টুপুর টুপুর বৃষ্টির জলে ভিজে গেছে আমার জিনিয়া। এই জিনিয়া, বৃষ্টিতে ভিজে স্কুল ড্রেস পরে তোকে কিন্তু দারুণ লাগছে। আমার সাথে বৃষ্টিতে ভেজে একটা রিল করবি রে? তোর মতো এরকম সুন্দর স্টুডেন্ট আর তার সাথে যদি বর্ষার জলে ভিজে এরকম একটা রিলস বানাই না, অনেক ভিউয়ার্স কিন্তু বেড়ে যাবে আমার। শোন, একেবারে আমার সাথে অসভ্য ব্যবহার করবি না বলে দিলাম। আমি কিন্তু ক্লাস টিচারের কাছে গিয়ে তোর নামে কমপ্লেন করে দেব। একেই বৃষ্টিতে ভিজে গেছি, তার উপর তুই যদি আমার সাথে এরকম খারাপ ব্যবহার করিস, আমি কিন্তু তোকে ছেড়ে কথা বলবো না। তোর যা ইচ্ছা তুই তাই করতে পারিস, আমার তাতে কোনো অসুবিধা নেই। কারণ আমার বাবা স্কুলের ট্রাস্টি বোর্ডের মেম্বার, সুতরাং আমাকে কোনো ক্লাস টিচারই কিছু বলবে না। জিনিয়া রনির কথা শুনে ভীষণ পরিমাণে রেগে যায়। সেই মুহূর্তে 12 এর ক্লাস শুরু হয়ে গেলে রনি এবং জিনিয়া দুজনে ক্লাসে চলে যায়। তাদের ক্লাস টিচার পরমা জিনিয়ার ওরকম ভেজা স্কুল ড্রেস দেখে তাকে ভীষণ পরিমাণে বকাবকি করে। এত বড় হয়ে গেছো, তবু এরকম ভেজা স্কুল ড্রেস পরে স্কুলে আসতে তোমার লজ্জা করে না? এখন তো তোমরা কেউ ছোট নেই, বৃষ্টির মধ্যে ছাতা অথবা রেনকোট ক্যারি করো না কেন? আমি তো কিছুই বুঝতে পারি না, বাজে মেয়ে একটা। ম্যাডাম, আমাকে ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে। এত বড় স্কুল স্টুডেন্ট হয়ে কেউ ইচ্ছা করে বর্ষার বৃষ্টিতে ভিজতে চাই বলুন? আজকে ইম্পর্টেন্ট ক্লাসগুলো মিস হয়ে যাবে বলে আমি ভিজে হলেও স্কুলে এসেছি। না, এরকম হলে কোনোদিনও আর স্কুলে আসবে না। আর যদি ভিজে গেলেও স্কুলে আসো, তাহলে আর একটা এক্সট্রা স্কুল ড্রেস নিয়ে আসবে, আর সেই ড্রেসটা ব্যাগে করে ক্যারি করবে। এই বলে পরমা ম্যাডাম তার ক্লাস নিয়ে সেখান থেকে চলে যায়। স্কুল শেষ হয়ে গেলে জিনিয়া আবার বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়ির দিকে রওনা দেয়। ঠিক সেই সময় রনি তার গাড়ি নিয়ে জিনিয়ার সামনে এসে দাঁড়ায়। তুই যদি চাস তাহলে আমি আমার ড্রাইভার আঙ্কেলকে বলে তোকে তোর বাড়িতে ছেড়ে দেবো। তাই বলছি বৃষ্টিতে না ভিজে আমার গাড়িতে উঠে আয়, আমরা দুজনে গল্প করতে করতে বৃষ্টি দেখতে দেখতে গাড়ি করে যাব। আয় আয়। কোনো দরকার নেই, তোর মতো ছেলেকে আমি একেবারেই বিশ্বাস করি না। আমি বৃষ্টিতে ভিজে গেছি, সেই সুযোগে তুই আমার সাথে অসভ্যতামি করার চেষ্টা করবি, তাই আমি তোর কোনো কথাই পাত্তা দিতে চাই না। এই বলে জিনিয়া আবার বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে নিজের বাড়িতে গিয়ে পৌঁছায়। রনি নিজের এরকম অপমান কিছুতেই সহ্য করতে পারে না। এর ফলে সে সবসময় জিনিয়ার প্রতি প্রতিশোধ স্পৃহায় জ্বলতে থাকে। দেখতে দেখতে কিছুদিন কাটে এবং বৃষ্টির পরিমাণ আরো বাড়তে শুরু করে। ঠিক এরকমই একটা বর্ষার দিন। মা, প্রত্যেকদিন এভাবে বৃষ্টিতে ভিজে ভিজে স্কুলে গেলে আমার তো শরীর খারাপ করবে, আর এমনিতেই আমার যেন মনে হচ্ছে আমার জ্বর আসছে। তোমাকে আর বাবাকে কতবার করে বললাম আমাকে একটু রেনকোট কিনে দাও, তবুও তো তোমরা কোনো ব্যবস্থা নিলে না। শোন, একটা ভালো রেনকোটের দাম 1000 টাকা। তুই তোর বাবার অবস্থা জানিস তো, ছাতা যখন হারিয়ে ফেলেছিস তাহলে তোকে তো বৃষ্টিতে ভিজে স্কুলে যেতে হবে। আর তাতে যদি তোর অসুবিধা হয় তাহলে পড়াশোনা ছেড়ে দে, তোর বিয়ে দিয়ে দিচ্ছি। তুমি যদি আমার নিজের মা হতে তাহলে এরকম করে কখনোই কথা বলতে পারতে না। প্রত্যেক মাসে তুমি আমার বাবার ইনকাম করা টাকা দিয়ে একটা করে সোনার গহনা বানাচ্ছ, আর আমাকে একটা রেনকোট কিনে দিতে পারছো না? তোর এত বড় সাহস,
আমি তোর সৎমা বলে তুই আমাকে কথা শোনাচ্ছিস? আজকে তোর বাবা আসুক, তারপর তোকে বোঝাবো কত ধানি কত চাল। যা এখন বাড়ি থেকে বেরো, আর বৃষ্টিতে ভিজতে ভিজতে স্কুলে যা। বৃষ্টিতে ভিজে ভিজে স্কুল ড্রেসটা পর্যন্ত পচে গেছে। সেলাই করে কোনো মতে এই স্কুল ড্রেসটা পরেই স্কুলে যাচ্ছি, আমার আর ভালো লাগে না। এই বলে জিনিয়া আবার বৃষ্টিতে ভিজে ভিজে স্কুলে গিয়ে পৌঁছায়। তাকে নিয়ে তার বন্ধু বান্ধবদের ঠাট্টা তামাশা আরো বেশি পরিমাণে বাড়তে থাকে। জিনিয়া তার ভেজা স্কুল ড্রেস পরেই ক্লাস করতে শুরু করে। হঠাৎ করেই সে ঠান্ডায় ভীষণ পরিমাণে কাঁপতে থাকে। তার গায়ে প্রচন্ড পরিমাণে জ্বর আসে। তোমাকে আমি কতবার বারণ করেছি জিনিয়া যে তুমি এভাবে ক্লাস করতে আসবে না, কিন্তু তুমি আমার কোনো কথা শোনো না। ঠিক আছে, তোমার যখন বৃষ্টিতে ভিজতেই ভালো লাগে তাহলে যাও, বাইরে বৃষ্টি পড়ছে, সেখানে গিয়ে তুমি কান ধরে দাঁড়িয়ে থাকো। ম্যাডাম, আমার বৃষ্টিতে ভিজে ভীষণ পরিমাণে ঠান্ডা লাগছে, আমাকে এখন এত বড় শাস্তি দেবেন না। আমি যদি এখন কান ধরে দাঁড়িয়ে থাকি তাহলে আমার আরো শরীর খারাপ করবে। তোমার শরীর খারাপ হলে হোক, কিন্তু তোমার শাস্তি পাওয়া দরকার। তাই তুমি বর্ষার মধ্যে স্কুলের মাঠে কান ধরে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকবে, তাহলে যদি তোমার শিক্ষা হয়। না হলে তোমাকে দেখে আমার ক্লাসের অন্যান্য ছাত্রীরা বাজে শিক্ষা পাবে। এই বলে পরমা ম্যাডাম জিনিয়াকে ক্লাস থেকে বাইরে বের করে দেয়। সে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে স্কুলের মাঠে গিয়ে দাঁড়িয়ে থাকে। প্রায় 1 ঘন্টা ধরে বৃষ্টিতে ভেজার ফলে তার ভীষণ পরিমাণে জ্বর চলে আসে। ফলে স্কুল থেকে বাড়ি ফেরার সময় সে কোনো মতে কাঁপতে কাঁপতে বাড়িতে ফেরে। সেই সময় তার বাবা জিনিয়াকে নিজের সৎমায়ের সঙ্গে খারাপ ব্যবহার করার জন্য ভীষণ পরিমাণে বকাবকি করে এবং তার গায়ে হাত পর্যন্ত তোলে। তুই একটা রেনকোটের জন্য তোর মায়ের সাথে এত খারাপ ব্যবহার করেছিস, আবার তার উপর তুই আবার গায়ে জ্বর আসা নাটক করছিস। আজকে আমি তোকে মেরেই ফেলবো, যাতে আর কোনোদিনও তোর নিজের মায়ের সম্পর্কে তোর মুখ থেকে কখনো খারাপ কথা না বেরোয়। বাবা, বিশ্বাস করো, আমি মায়ের সাথে কোনো খারাপ ব্যবহার করিনি। মা তোমাকে আমার বিরুদ্ধে ভুল কথা বলেছে। আর আমার কাছে রেনকোট নেই বলে আমি ভিজে ভিজে স্কুলে যাই, সেই কারণে স্কুলে আমাকে সবসময় বকা খেতে হয়। আমি সেই সব কিছু জানি না, কিন্তু একটা কথা খুব ভালো করেই জানি, পিপিলিকার পাখা গজাই মরিবার তরে। সুতরাং তুই এখন মরবি বলে তোর ভীষণ পাখা গজিয়েছে। এই বলে বিমলবাবু তার মেয়েকে ভীষণ পরিমাণে মারধর করে। জিনিয়াকে জ্বর অবস্থাতেই কিছু খেতে না দিয়ে শুয়ে পড়তে বলে। জিনিয়া কোনো খাবার কিংবা ওষুধপত্র পায় না, এর ফলে তার সারা রাত ঘুম আসে না। এভাবে ভীষণ পরিমাণে নির্যাতনের ফলে তার শরীর দিনে দিনে আরো খারাপ হতে থাকে এবং চোখের তলায় কালি পড়তে শুরু করে। একদিন স্কুলে গিয়ে সে তার বন্ধু সাহিলের সঙ্গে দেখা করে। সাহিল, তুই তো আবার অবস্থা ভালো করেই বুঝিস। তুই যদি আমাকে একটা ভাঙাচোরা ছাতা কিংবা ছেঁড়া ফাটা রেনকোট জোগাড় করে দিস তাহলে খুব ভালো হবে। দেখ, আমার কাছে একটা ছাতা রেনকোট ছাড়া কিছুই নেই, কিন্তু তুই যদি বলিস তাহলে আজকে বাড়ি ফেরার সময় আমি তোকে আমার ছাতা করেই বাড়িতে দিয়ে আসবো। আচ্ছা, তাহলে ঠিক আছে। সেদিনকে স্কুল থেকে বাড়ি ফেরার সময় সাহিল বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে জিনিয়াকে তার বাড়িতে পৌঁছে দেয়। জিনিয়ার সৎমা সাথী দেবী জিনিয়াকে একটা ছেলের সঙ্গে ছাতা মাথায় করে বাড়ি ফিরতে দেখে ফেলে এবং সে প্রচন্ড পরিমাণে রেগে যায়। সে তাকে আবার আজে বাজে কথা শোনাতে শুরু করে। একটা ক্লাস 12 এর ছাত্রী হয়ে বৃষ্টির মধ্যে একটা ছেলের সঙ্গে অসভ্যতামি করতে তোর লজ্জা করে না? তোর জন্য আমি আর তোর বাবা পাড়ায় মুখ দেখাতে পারবো না। একটা ছেলের সাথে গায়ে গা লাগিয়ে এক ছাতার মধ্যে বাড়ি ফিরছিস, এখন এটাই দেখার বাকি ছিল? এতদিন তোমরা আমাকে অনেক বাজে বাজে কথা বলেছো, কিন্তু আমি তার কোনো উত্তর দিইনি। এখন আমি আর তোমাদের কোনো কথা সহ্য করব না। কাকিমা, আপনি আমাদেরকে ভুল বুঝছেন। ও প্রত্যেকদিন বৃষ্টিতে ভিজে ভিজে স্কুলে যায় আর ভিজে ভিজেই বাড়ি ফেরে, আর সেই কারণেই ওর জ্বর এসেছে, আর তাই জন্যই আমি আমার ছাতা করে ওকে বাড়িতে ছাড়তে এসেছি। তুমি এখন এমন কথা বলবেই? নিজেকে আর তোমার বান্ধবীকে বাঁচানোর চেষ্টা করো না। যাও, এক্ষুনি বেরিয়ে যাও এখান থেকে। সাহিল সেখান থেকে চলে গেলে সাথী দেবী আবার নিজের সৎ মেয়েকে ভীষণ পরিমাণে মারধর করতে থাকে। এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন আকাশে কালো মেঘ করে ভয়াবহ বৃষ্টি নেমে আসে। এমন অবস্থাতে জিনিয়া কোনো মতে ভিজতে ভিজতে স্কুলে গিয়ে পৌঁছায়, কিন্তু সেদিন বেশিরভাগ শিক্ষক শিক্ষিকা স্কুলে উপস্থিত থাকে না এবং অনেক ছাত্রছাত্রী স্কুলেও আসে না। কিন্তু রনি এবং তার বাকি বন্ধুরা জিনিয়ার পথ আটকে দেয়। এই দেখ জিনিয়া, আমি আর আমার বন্ধুরা মিলে তোর জন্য কি নিয়ে এসেছি, একটা ভালো দামি রেনকোট আর ছাতা, এই নে। এই বলে রনি জিনিয়ার দিকে রেনকোট এবং ছাতা এগিয়ে দেয়। জিনিয়া সেই দেখে ভীষণ পরিমাণে খুশি হয়, কিন্তু রনি তার হাত থেকে জিনিসগুলো দিতে গিয়েও দেয় না। তোকে অনেক ধন্যবাদ রনি, আমি তোকে বারবার ভুল ভেবেছি, কিন্তু তুই আজকে আমার জন্য রেনকোট আর ছাতা নিয়ে এসেছিস। তোকে অনেক ধন্যবাদ। এবার আমাকে জিনিসগুলো দিয়ে দে। এত তাড়া কিসের? দাঁড়া না, দেবো তো।
কিন্তু তার আগে তোকে আমাদের জন্য একটা কাজ করতে হবে। এই যে স্কুলের ভিতরে 2 তলায় যে বড় পাঁচিলটা দেখছিস, সেই পাঁচিলের ওপর থেকে বৃষ্টির মধ্যে তোকে হাঁটতে হবে, তাহলেই তুই রেনকোট আর ছাতাটা পাবি। জিনিয়া রনির কথা শুনে ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। সে কিছুতেই বৃষ্টির মধ্যে 2 তলার পাঁচিল থেকে হাঁটতে চায় না, কিন্তু রনি তাকে জোর করতে থাকে। তোর মাথা খারাপ হয়ে গেছে? এই বৃষ্টির মধ্যে আমি যদি পাঁচিলের উপর থেকে হাঁটতে যাই তাহলে তো আমি পড়ে মরে যাব। আমি কিছুতেই ওখান থেকে হাঁটতে পারবো না। ঠিক আছে, তুই যদি হাঁটতে না পারিস তাহলে তুই ছাতা রেনকোট পাবিও না। আর পাঁচিল থেকে পড়ে যাওয়ার কি আছে, ওই পাঁচিলটা তো অনেক মোটা, তাই চুপচাপ গিয়ে হাঁটতে শুরু কর। জিনিয়া ছাতা এবং রেনকোট পাওয়ার আশায় রনিকে আর না করতে পারে না। সে বৃষ্টির মধ্যে গিয়ে স্কুলের 2 তলার পাঁচিলে উঠে পড়ে। সেই পাঁচিলের উপর থেকেই সে কোনো মতে হাঁটতে শুরু করে। বৃষ্টির মধ্যে তার পা ভীষণ পরিমাণে স্লিপ করতে থাকে এবং তার মনে খুবই ভয় হয়। সে প্রচন্ড ভয়ে ভয়ে কোনো মতে এগিয়ে যায়। রনি, আমার ভয় করছে রে, আমি এবার পাঁচিল থেকে নেমে যাই। তুই আমাকে রেনকোট আর ছাতা দিয়ে দে। আমি আর এই পাঁচিলের উপর থেকে বৃষ্টির মধ্যে হাঁটতে পারবো না। আমাকে প্লিজ তোরা শাস্তি দিস না এভাবে। ঠিক এরকম ভাবে বলতে বলতেই জিনিয়া হঠাৎ করে পা পিছলে পড়ে যায় এবং বৃষ্টির মধ্যে 2 তলা থেকে সে 1 তলায় এসে পড়ে। সঙ্গে সঙ্গে সে ভয়ানক আর্তনাদ করে ওঠে এবং মাথা ফেটে মাটিতে লুটিয়ে পড়ে। রনি এবং তার বাকি বন্ধুরা এরকম দৃশ্য দেখে ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় এবং তারা কোনো মতে সেখান থেকে পালায়। স্কুলের ওয়াচম্যান এসে কোনো মতে জিনিয়াকে উদ্ধার করে হসপিটালে নিয়ে চলে যায়। সে জিনিয়ার অভিভাবক এবং স্কুল কর্তৃপক্ষকে খবর দেয়। একটা স্কুল ছাত্রী প্রাণ দিতে চলেছে আর আপনারা আপনাদের স্কুলের ডেপুটেশনের কথা চিন্তা করছেন। কি করে যে এই মেয়েটার এমন হলো সেই তদন্ত করার জন্য আমাদের হসপিটাল কর্তৃপক্ষের তরফ থেকে পুলিশকে জানানো হয়েছে। পুলিশের কথা শুনে সকলে ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। ডাক্তারবাবু চেষ্টা করে জিনিয়াকে কোনো মতে সুস্থ করে তোলে। পুলিশ এসে সকলকে জিজ্ঞাসাবাদ করতে থাকে। ঠিক এমন সময় তারা জিনিয়াকে সব ঘটনা জিজ্ঞাসা করলে জিনিয়া সকলের সামনে সত্যি কথা স্বীকার করে। এমন ঘটনা শুনে স্কুল কর্তৃপক্ষ এবং ছাত্রছাত্রীদের মধ্যে তোলপাড় শুরু হয়ে যায়। পুলিশ রনি এবং তার বন্ধুদের অ্যারেস্ট করে। বিশ্বাস করুন স্যার, আমি ইচ্ছা করে কিচ্ছু করিনি। ও যে ওই রকম ভাবে পা পিছলে পড়ে যাবে সেটা আমরা কেউই বুঝতে পারিনি। দয়া করে আমাদেরকে ক্ষমা করে দিন, আমরা কখনো আর এরকম ভুল করব না। একটা অসহায় মেয়েকে এইভাবে নির্যাতন করলে তার যে কি শাস্তি পেতে হয় সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। আর আমি জিনিয়ার মাকেও ছাড়বো না, কারণ উনি ওনার মেয়ের ওপর অনেক অত্যাচার করেছেন। বর্ষায় একটা স্কুল ছাত্রীর ওপর এরকম অত্যাচার করলে তারও কিন্তু সাজা তাকে পেতে হবে। এই বলে পুলিশ 5 বছরের জন্য রনি এবং তার বন্ধুদের জেলে ভরে দেয় এবং সেই সঙ্গে জিনিয়ার উপর অত্যাচার করার জন্য জিনিয়ার মা বাবাকেও পুলিশ অ্যারেস্ট করে। সরকারের পক্ষ থেকে জিনিয়াকে বর্ষাকালে স্কুলে যাওয়ার জন্য সমস্ত রকমের জিনিসপত্র দেওয়া হয় এবং তার পড়াশোনার খরচা পর্যন্ত বহন করা হয়। এভাবে জিনিয়াকে আর কখনোই বর্ষাকালে কষ্ট করে ভিজে ভিজে স্কুলে যেতে হয় না। ভবিষ্যতে সে ভালো করে পড়াশোনা শিখে একজন বড় ডাক্তার হয়ে ওঠে।